সাধু সাধু সাধু। সভাসদগণ, আপনারা দেখেছেন এই মেয়েটি কেমন করে তার প্রতিজ্ঞা রেখেছে। এখন আমাকেও যে আমার কথা রাখতে হবে। সভায় উপস্থিত প্রত্যেক সভাসদগণ বলে উঠল, হ্যাঁ মহারাজ, এ তো সেই মেয়েটি। দেখেছ মেয়েটি কেমন নিজের কথা রাখতে পেরেছে, দেখেছ? হ্যাঁ, সাধুর মোহভঙ্গ এ তো আর দেশে কাজ নয়। মেয়েটি তার কথা রেখেছে। ভগবতী নগরের রাজ দরবার হতবাক এবং একই সঙ্গে আপ্লুত। সন্ন্যাসীর তপস্যা ভঙ্গ হল রাজার আদেশে, তবে সন্ন্যাসীর মোহভঙ্গের করুণ পরিণতির কথা রাজা চন্দ্রভানু ঘৃণাক্ষরেও টের পেলেন না। আমাদের ছেলেবেলায় তখন বিক্রম বেতালের কাহিনী টিভি পর্দায় সম্প্রচার হতো। আমি ভাবতাম এই কাহিনীর মর্মার্থ বোধহয় শুধু এইটুকুই, বেতাল এসে কাহিনী শোনাবে, তারপর তারই করা প্রশ্নই রাজা বিক্রমাদিত্য একটা সঠিক উত্তর দিলেই বেতাল আবারও নিজের জায়গায় ফিরে যাবে। আমাদের শেষ সপ্তাহের কাহিনী অনুরাধায় আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ লাইন পড়ে শুনিয়েছি। অনতিপূর্ব ইতিহাসেরও একটা অতিপূর্ব ইতিহাস থাকে। সেই অতিপূর্ব ইতিহাস নিয়েই আমাদের আজকের বিশেষ অডিও সম্প্রচার, বেতালের কাহিনী। বাংলা সাহিত্যের কালজয়ী উপন্যাস কিছু ছোট গল্পের অন্তরে কখনো ভয়, কখনো রহস্য, কখনো প্রেম, আবার কখনো বা হাস্য কৌতুক গল্পকথায় লিপিবদ্ধ আমাদের এই বিশেষ নিবেদন গল্পের কথা লিপি, যেখানে আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত বেতাল পঞ্চবিংশতি প্রথম উপখ্যান। কাহিনী শুরু করবার আগে বলে দিই, গল্পের ভাষা কিছুটা সরলীকরণ করবার চেষ্টা করেছি শ্রোতাদের সুবিধার্থে। চলুন তবে আর বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের কাহিনী। শুরু হচ্ছে বেতাল পঞ্চবিংশতি প্রথম উপখ্যান। উজ্জয়িনী নগরে গন্ধর্ব সেন নামে এক রাজা ছিলেন। তার 4 জন রানী এবং 6 পুত্র। রাজপুত্ররা সকলেই বিদ্বান এবং একই সঙ্গে বুদ্ধিমানও বটে। গন্ধর্ব সেন মারা যাবার পর তার প্রথম পুত্র শঙ্কু সিংহাসনে বসেন। রাজার ছোট ছেলে বিক্রমাদিত্য লেখাপড়ায়, নীতি জ্ঞানে, এমনকি শাস্ত্রেও সমান পারদর্শী, কিন্তু রাজা হবার জন্য হঠাৎই তিনি যেন ব্যস্ত হয়ে পড়েছেন। একদিন সংকল্প মতো বড় ভাই শঙ্খুকে তিনি হত্যা করে নিজেই হলেন গোটা জম্বুদ্বীপের রাজা। ধীরে ধীরে গোটা জম্বুদ্বীপে তিনি রাজা হবার পর নিজের নাম দিকে দিকে ছড়িয়ে দিলেন। রাজা হবার পর একদিন মহারাজ বিক্রমাদিত্য মনে মনে ভাবলেন, ঈশ্বর আমাকে প্রজাদের ভালো মন্দ দেখার ভার দিয়েছেন, কিন্তু আমি তাদের প্রতি কোনো নজরই দিচ্ছি না। মন্ত্রীদের ওপর রাজ্যের ভার দিয়ে নিশ্চিন্তে দিন কাটাচ্ছি। মন্ত্রীরা আমার প্রজাদের সঙ্গে কেমন ব্যবহার করছে তা তো আমি জানি না। আমার কর্তব্য প্রজাদের সুখ সুবিধে দেখা ও তাদের সঙ্গে মন্ত্রীরা কেমন ব্যবহার করছে তা জানা। এই কথা ভেবে রাজা বিক্রমাদিত্য তার ভাই ভর্তৃহরির হাতে রাজত্বের ভার দিয়ে সন্ন্যাসীর বেশ ধরে দেশ ভ্রমণে বেরিয়ে পড়লেন। এদিকে সেই সময় উজ্জয়িনীবাসী এক গরিব ব্রাহ্মণ কঠোর তপস্যায় মগ্ন। দেবতা খুশি হয়ে ব্রাহ্মণকে একখানা অমর ফল দান করলেন। বললেন, এই ফল খেলে মানুষ অমর হবে।
ব্রাহ্মণ খুশি হয়ে ব্রাহ্মণীকে এই কথা বলে দেন। ব্রাহ্মণী এই অমর ফলের কথা শুনে ভীষণই রেগে যায়, বলে, আমরা গরিব, দুবেলা খাওয়া জোটে না, আমাদের অমর হয়ে কী লাভ? দিন রাত তো অভাবের যন্ত্রণা ভোগ করছি, তার চেয়ে মনে হয় মৃত্যু অনেক ভালো। আর তুমি কেন অমর হতে চাইছো? স্ত্রীর মুখ থেকে এমন বিতৃষ্ণামূলক কথাগুলো শুনে ব্রাহ্মণ বললেন, আমি আমি এতই বোকা, কোনো ভাবনা চিন্তা না করেই এই ফল নিয়ে এসেছি। এখন তুমি বলো, আমি কি করব ব্রাহ্মণী? আমায় ভুলে দাও। এই ফল তুমি মহারাজাকে দিয়ে তার বদলে অর্থ নিয়ে এসো, তাহলে আমাদের সংসারের অভাব দূর হবে। ব্রাহ্মণীর কথা মতো ব্রাহ্মণ সোজা রাজার কাছে গিয়ে হাজির হলেন। রাজাকে অমর ফলের গুণের কথা বললেন, একই সঙ্গে বললেন, মহারাজ, আপনি ফলের বিনিময়ে আমাকে কিছু অর্থ দিন। তাছাড়া আপনি অমর হলে রাজ্যেরই মঙ্গল হবে মহারাজ। রাজা ভর্তৃহরি ব্রাহ্মণের সমস্ত কথাই খুব মন দিয়ে শুনলেন। তারপর ফলটি তিনি গ্রহণ করলেন, একই সঙ্গে ব্রাহ্মণকে প্রচুর অর্থও দিলেন। তবে তিনি ভাবলেন, এই ফল দিয়ে তার আর কি হবে, তার চেয়ে ফলটি রানীকে দেওয়াই ভালো। তিনি রানীর মহলে গিয়ে বললেন, রানী, এই ফলটি তুমি খাও। এই ফলটি খেলে তুমি অমরত্ব লাভ করবে। রানী খুশি মনে ফলটি গ্রহণ করলেন। এদিকে রানীর প্রিয় পাত্র ছিলেন উজ্জয়িনীর নগরপাল। তিনি অমর ফলটি তার প্রিয় পাত্রের হাতে দান করলেন। এই নগরপালের আবার একজন বীরাঙ্গনা প্রিয়তম ছিল। নগরপাল সেই ফলটি বীরাঙ্গনার হাতে তুলে দিলেন। বীরাঙ্গনা অমর ফলটি হাতে পেয়ে ভাবল, এই ফল খেয়ে অমর হওয়া আমার কাছে খুবই কষ্টকর, তার চেয়ে এই ফলটি রাজাকে দেওয়াই ভালো। রাজা চিরজীবী হলে প্রজাদের মঙ্গল হবে। এই কথা ভেবে বীরাঙ্গনা ফলটি নিয়ে রাজার কাছে গেল, বলল, মহারাজ, এই ফলটি আপনিই গ্রহণ করুন। এই ফলটি খেলে মানুষ অমর হয়, এটা আপনারই যোগ্য মহারাজ। রাজা ভর্তৃহরি বীরাঙ্গনার হাতে অমর ফলটি দেখতে পেয়ে রীতিমতো চমকে উঠলেন। রাজা ফলটি নিয়ে তাকে পুরস্কার দিয়ে বিদায় দিলেন। তবে মনে মনে ভাবলেন, এই ফলটা বীরাঙ্গনার হাতে পৌঁছে গেল কি করে? তিনি তো ফলটা নিজের হাতে রানীকে দিয়েছিলেন, তার থেকে ওটা বীরাঙ্গনার হাতে পৌঁছল। তিনি গোপনে সব কথাই জানতে পারলেন। মনে মনে অত্যন্ত কষ্টও পেলেন, কিন্তু আসল কথা জানবার জন্য স্বয়ং মহারাজ রানীর মহলে গিয়ে রানীকে জিজ্ঞাসা করলেন, রানী, তোমাকে আগের দিন যে ফলটি দিয়েছিলাম খাওয়ার জন্য, সেটি খেয়েছিলে? সে ফল তো আমি খেয়ে ফেলেছি। মিথ্যে কথা শুনে রাজা ভীষণই রেগে গেলেন। তারপর নিজের হাতে করে ফলটি রানীকে দেখালেন। রানী আর কিচ্ছুটি বলতে পারলেন না, চুপ করে রইলেন একভাবে। রাজা ভর্তৃহরি রানীর মহল থেকে বেরিয়ে অমর ফলটি নিজে গ্রহণ করলেন। তারপর রাজবেশ ছেড়ে বনে গিয়ে তপস্যায় বসলেন। এদিকে বিক্রমাদিত্যের সিংহাসন খালি থাকায় দেবরাজ এক যক্ষকে রক্ষী করে উজ্জয়িনী নগরে পাঠালেন। যক্ষ, তোমার সন্নিকটে আমার এমন অনিশ্চিত উপস্থিতি প্রত্যক্ষ করে তুমি নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছ কোনো বিশেষ প্রয়োজনেই আমি এসেছি।
যক্ষ, মনোযোগ সহকারে আমার কথা শোনো। মহারাজ বিক্রমাদিত্য বিশেষ প্রয়োজনে রাজ্য ত্যাগ করেছেন। তিনি ফিরে না আসা পর্যন্ত তার রাজ্য রক্ষার ভার আমি চাই তুমি গ্রহণ করো। সাবধান থেকো। দেখো, কোনো শত্রু বা কোনো অশুভ শক্তি উজ্জয়িনী নগরীর দিকে যেন চোখ তুলে তাকাতে না পারে। এ আমার আদেশ। যক্ষ খুব সতর্ক হয়ে নগর রক্ষণাবেক্ষণ করতে লাগলো। কিছুদিনের মধ্যেই রাজা ভর্তৃহরি সব ত্যাগ করে বনে চলে গিয়েছেন, এই খবরটা দিকে দিকে ছড়িয়ে পড়ল। বিক্রমাদিত্য এই খবর পেয়ে নিজের রাজ্যে ফিরে এলেন। তিনি মাঝরাতে নগরে প্রবেশ করতে গেলে নগর রক্ষক যক্ষ এসে রুখে দাঁড়িয়ে বলল, কে তুই? এই মধ্যরাত্রে নগরে প্রবেশ করতে চাইছিস রে? নাম কি তোর? রাজা বিক্রমাদিত্য ক্রুদ্ধ নেত্রে বললেন, আমি রাজা বিক্রমাদিত্য, আমি আমার রাজ্যে প্রবেশ করছি। তুই কে তা বল, আর আমার পথ কেন আটকাচ্ছিস? দেবরাজ ইন্দ্র আমাকে এই নগরের রক্ষক নিযুক্ত করেছেন। তার অনুমতি ছাড়া এই অসময়ে তোমাকে আমি কোনোভাবেই নগরে প্রবেশ করতে দেব না। আর তুমি যদি সত্যি রাজা বিক্রমাদিত্য হও, তাহলে এসো, আগে আমার সঙ্গে যুদ্ধ করো, তারপর নগরে প্রবেশ করবে। এই কথা শুনে মহারাজ বিক্রমাদিত্য যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। শুরু হলো দুই পরাক্রমরথীর এক মহাযুদ্ধ। দীর্ঘক্ষণ যুদ্ধ চলার পর মহারাজ বিক্রমাদিত্য যক্ষকে পরাজিত করলেন। পরাজিত যক্ষ প্রাণ ভিক্ষা চেয়ে বলল, তুমি আমাকে পরাজিত করেছ। তোমার পরাক্রম দেখে আমি এবার সত্যি বুঝলাম যে তুমি রাজা বিক্রমাদিত্য। এবার এবার আমাকে ছেড়ে দাও। তার বদলে আমি তোমার প্রাণ বাঁচাবো। তুই আমায় প্রাণে বাঁচাবি? আমি ইচ্ছে করলে এখনই তোকে মেরে ফেলতে পারি। যক্ষ সব শুনে বলল, মহারাজ, তুমি ইচ্ছা করলে এখনই আমার প্রাণ নিতে পারো, তা সম্পূর্ণ সত্য। কিন্তু আমি তোমাকে সামনের মৃত্যুর হাত থেকে বাঁচাবো। আমি যা বলছি তা মন দিয়ে শোনো। আমার কথা শুনলে তুমি দীর্ঘজীবী হবে এবং এই অখণ্ড পৃথিবীতে একা রাজত্ব করতে পারবে। মহারাজ বিক্রমাদিত্য যক্ষের কথা শুনে বড় অবাক হলেন। তারপর শান্ত মনে তিনি যক্ষের কথা শুনতে লাগলেন। যক্ষ তার জীবন কাহিনী বলে যেতে লাগলো। ভোগবতী নগরে চন্দ্রভানু নামে এক রাজা ছিলেন। তিনি একদিন মৃগয়া করতে বেরিয়ে বনে গিয়ে দেখলেন একজন সাধু মাথা নিচের দিকে ও পা আকাশের দিকে করে ধ্যান করছে। এই সাধু কারোর সঙ্গে কথা বলেন না। বহুকাল ধরে উনি এইভাবে ধ্যান করছেন। রাজা সন্ন্যাসীর এই কঠিন ব্রত দেখে অবাক হয়ে নগরে ফিরে গেলেন। পরের দিন রাজসভায় বসে তিনি সভাসদদের বললেন, সভাসদগণ, আমার আপনাদেরকে কিছু বলবার আছে। আমি আমার রাজ্যে এক অদ্ভুত সাধুকে দেখেছি। যদি আমার কোনো অনুগত প্রজা সেই সাধুকে রাজধানীতে আনতে পারে, আমি আমার ঘোষণা মতো তাকে 1,00,000 মুদ্রা উপহার দেব। এই আমার আদেশ। এই খবর সারা রাজ্যে ছড়িয়ে পড়ল। খবর শুনে একটি সুন্দরী ও বুদ্ধিমতী বারবনিতা রাজার সামনে এসে বলল, মহারাজ, আপনি আদেশ দিলে আমি সাধুকে বিয়ে করে
পুত্র সন্তানের মা হয়ে সেই পুত্রকে তার কাঁধে চাপিয়ে আপনার রাজসভায় নিয়ে আসতে পারি। মেয়েটির এই কথা শুনে রাজা চমকে উঠলেন এবং তাকে তার কথা মতো কাজ করার জন্য আদেশ দিলেন। এরপর মেয়েটি রাজার আদেশ পেয়ে সাধুর আশ্রমে গিয়ে দেখেন সাধু যথারীতি মাথা নিচের দিকে এবং পা উপরের দিকে তুলে গাছের ডালে ঝুলে তপস্যা করছেন। সাধু কোনো কথা বলেন না। মেয়েটি সাধুর আশ্রমের পাশে তখন একখানা কুটির তৈরি করে থাকতে লাগলো আর রোজ সাধুকে মোহনভোগ এনে খাওয়াতে লাগলো। সাধু রোজ মোহনভোগ খেয়ে শরীরে একটু বল পেলেন। একদিন গাছ থেকে নেমে বারাঙ্গনাকে জিজ্ঞেস করলেন, তুমি কে, আর একা এই নির্জন বনে কি করতে এসেছো? আমি দেবকন্যা, দেবলোকে তপস্যা করি। আমি তীর্থ করতে এই ভারতবর্ষে এসেছি, এখানেই কুটির তৈরি করে রয়েছি। আপনার এই আশ্রমে এসে আপনার সেবা করতে পেরে ধন্য হলাম। তোমার শিষ্টতা আর বিনয় দেখে আমি খুবই তৃপ্ত হয়েছি। তোমার মধুর মূর্তি দর্শন করে আমি মনে মনে কৃতার্থ বোধ করছি, কিন্তু পূর্বজন্মের পুণ্য সঞ্চয় ছাড়া সাধু সঙ্গ লাভ হয় না। যাই হোক, তোমার আশ্রম দেখার আমার খুব ইচ্ছা। যদি তোমার আশ্রম খুব দূরে না হয় আর তাতে যদি তোমার কোনো অসুবিধা না থাকে, তাহলে আমাকে তোমার আশ্রমে নিয়ে চলো। সাধুর এই অভ্যর্থনা শোনার পর মেয়েটি যথারীতি সাধুকে নিয়ে নিজের কুটিরে গেল। সেখানে যত্ন সহকারে সাধুকে বিভিন্ন মিষ্টান্ন, শরবত ও খাবার খাওয়াতে লাগলো। আর সাধুও এই ছল বুঝতে না পেরে সেই খাবার গ্রহণ করতে লাগলো। এইভাবে সাধু নিজের তপস্যা ছেড়ে মেয়েটির সঙ্গে সাংসারিক জীবনে লিপ্ত হয়ে গেল। আর কিছু বছর কাটার পর তাদের একটি পুত্র সন্তান জন্ম নিল। একদিন মেয়েটি হঠাৎ সাধুকে বলল, প্রভু, অনেক দিনই তো হলো আমরা এখানে আছি, চলুন না এবার একটু তীর্থ করে আসি। এরপর সেই বারবনিতা নিজের ছলনার মাধ্যমে সাধুকে সংজ্ঞাহীন করে তাদের পুত্র সন্তানকে সাধুর কাঁধে চাপিয়ে চন্দ্রভানুর রাজসভায় নিয়ে উপস্থিত হলেন। রাজসভায় সেই নারীকে রাজা চিনতে পারলেন, আর সাধুর কাঁধে তাদের পুত্র সন্তানকে দেখে সবাইকে বললেন, সাধু সাধু সাধু। সভাসদগণ, আপনারা দেখেছেন এই মেয়েটি কেমন করে তার প্রতিজ্ঞা রেখেছে। এখন আমাকেও যে আমার কথা রাখতে হবে। সভায় উপস্থিত প্রত্যেক সভাসদগণ বলে উঠল, হ্যাঁ মহারাজ, এ তো সেই মেয়েটি। দেখেছো মেয়েটি কেমন নিজের কথা রাখতে পেরেছে, দেখেছো? হ্যাঁ, সাধুর মোহভঙ্গ এ তো আর দেশে কাজ নয়। রাজা ও সভাসদগণের কথোপকথনের মাঝে সাধুর চৈতন্য ফিরল। বলা ভালো যে সাধুর মোহভঙ্গ হল। সমস্ত বিষয়টা বুঝতে পেরে সাধু অত্যন্ত পরিমাণে আঘাতপ্রাপ্ত হলেন এবং রাগে ও ক্ষোভে জ্বলতে লাগলেন। তিনি বুঝলেন এই রাজা ঐশ্বর্যের অহংকারে ধর্মজ্ঞান হারিয়ে এই বারাঙ্গনার সাহায্যে ছলনা করে তার সাধনা ভঙ্গ করেছেন। তিনি নিজেকে ধিক্কার দিতে দিতে তার কাঁধের পুত্র সন্তানকে মাটিতে নামিয়ে তৎক্ষণাৎ সেই স্থান পরিত্যাগ করলেন। এরপর তিনি অন্য এক অরণ্যে গিয়ে আরো গভীর যোগ সাধনা করতে থাকলেন। কিছুদিন এইভাবে কাটার পর সাধু রাজা চন্দ্রভানুকে কৌশলে হত্যা করে নিজে কৃতকার্য হলেন। এতখানি বলে যক্ষ মহারাজ বিক্রমাদিত্যকে উদ্দেশ্য করে বলল, মহারাজ, তুমি, রাজা চন্দ্রভানু আর ওই সাধু, তোমরা তিনজনে একই নগরে একই নক্ষত্রে
ও একই লগ্নে জন্মগ্রহণ করেছিলে। তুমি রাজবংশে জন্মগ্রহণ করে এই পৃথিবীতে রাজত্ব করছো। চন্দ্রভানু তৈলী বংশে জন্মগ্রহণ করে ভাগ্যক্রমে ভোগবতী রাজ্যের রাজা হয়েছিল। আর সাধু কুমোরের বংশে জন্মগ্রহণ করে যত্ন সহকারে সাধনার মাধ্যমে রাজা চন্দ্রভানুকে হত্যা করেছে। এরপর রাজা চন্দ্রভানুকে শ্মশানের শিরীষ গাছে বেতাল করে ঝুলিয়ে রেখেছে। সাধুর এখন একটাই উদ্দেশ্য, তোমার প্রাণ সংহার করা। সাধু যদি এতে সফল হয় তাহলেই সাধুর অভীষ্ট সিদ্ধ হয়ে যাবে। এখন কথা হলো, যদি তুমি সাধুর হাত থেকে রেহাই পাও তাহলে বহু যুগ এই পৃথিবীতে রাজত্ব করবে। আমি সমস্ত বিষয় তোমাকে বলে সতর্ক করে দিলাম। তুমি এ বিষয়ে একটুও অসতর্ক থাকবে না। কথা শেষ করে যক্ষ তার নিজের জায়গায় চলে গেল। এদিকে এই সব কথা শুনে মহারাজ বিক্রমাদিত্য মনে মনে একটু ভীত হয়েছেন। নানান কথা চিন্তা করতে করতে তিনি রাজপ্রাসাদে ফিরে গেলেন। পরদিন সকালে রাজসভায় গিয়ে তিনি সিংহাসনে বসলেন। সভাসদ প্রজারা সবাই এতদিন পর মহারাজকে পেয়ে বড়ই আনন্দিত। রাজা বিক্রমাদিত্য মনের সুখে রাজ্য শাসন এবং প্রজা পালন করতে লাগলেন। একদিন শান্তশীল নামে এক সন্ন্যাসী রাজসভায় উপস্থিত হলেন। রাজাকে আশীর্বাদ করে একটি ফল প্রদান করলেন। রাজার সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বলে একসময় তিনি চলেও গেলেন। সন্ন্যাসী চলে যাবার পর মহারাজ বিক্রমাদিত্য মনে মনে ভাবলেন, যক্ষ যে সাধুর কথা বলেছিলেন, এই কি সেই সাধু? ইনি যদি সেই সাধু হয়ে থাকে তাহলে ফলটি খাওয়া উচিত হবে না। এই কথা ভেবে মহারাজ ফলটি কোষাধ্যক্ষের হাতে দিয়ে বললেন, তুমি এই ফলটি সাবধানে রাখবে। সন্ন্যাসী রোজই রাজাকে আশীর্বাদ করে একটি করে ফল দিয়ে যেতে লাগলেন। আর রাজাও ফলগুলো কোষাধ্যক্ষের হাতে একটি একটি করে তুলে দিতে লাগলেন। একদিন সন্ন্যাসীর হাত থেকে ফলটি নিতে গিয়ে রাজার হাত থেকে ফলটি মাটিতে পড়ে ফেটে গেল। আর তা থেকে যা বের হলো তা দেখে রাজা রীতিমতো হতবাক হয়েছেন। একটা অভূতপূর্ব রত্ন। রাজা সঙ্গে সঙ্গে সাধুকে প্রশ্ন করলেন, মহাশয়, আপনি কি জন্যে এই রত্নগর্ভ ফল আমাকে দিলেন? প্রত্যুত্তরে সাধু বললেন, মহারাজ, শাস্ত্রে আছে রাজা, গুরু, জ্যোতির্বিদ ও চিকিৎসকের কাছে কখনো খালি হাতে যেতে নেই। যার জন্যে আমি এই রত্নগর্ভা বেল ফলটি এনেছি। শুধুমাত্র এই ফলটির মধ্যে যে রত্ন আছে তা নয় মহারাজ, আপনাকে এতদিন যত ফল দিয়েছি সবগুলোর মধ্যেই একটি করে এমন রত্ন আছে। এই কথা শুনে মহারাজ কোষাধ্যক্ষকে সঙ্গে সঙ্গে অন্য ফলগুলো নিয়ে আসতে বললেন। তারপর সব ফল ভেঙে একটি করে রত্ন পেলেন তিনি। অনেকগুলো দামি রত্ন একসঙ্গে পেয়ে রাজা বড়ই খুশি হয়েছে। তিনি মণিকারকে ডেকে রত্নগুলো দিয়ে বললেন, মণিকার, তুমি প্রত্যেকটি রত্নের মূল্য কত হবে তার নির্ধারণ করে দাও। মণিকার সব রত্ন পরীক্ষা করে বলল, মহারাজ, এই সব রত্নই খুব দামি আর মূল্যবান। প্রত্যেকটির মূল্যই কোটি কোটি টাকা। এই সবই অমূল্য রত্ন। শুনে রাজা মণিকারকে অনেক উপঢৌকন দিয়ে বিদায় জানালেন। তারপর সন্ন্যাসীকে তার নিজ সিংহাসনে বসিয়ে বললেন, মহাশয়, আপনি যে রত্নগুলি আমাকে দিয়েছেন তার দাম আমার এই সাম্রাজ্যের থেকে অনেক বেশি। আমার জানতে ইচ্ছা করছে আপনি সন্ন্যাসী হয়ে এইসব অমূল্য রত্ন কোথা থেকে পেলেন? তাছাড়া এইসব রত্ন আমাকে কেন দিয়েছেন দয়া করে বলুন। মহারাজ, এসব কথা সর্বসমক্ষে বলা উচিত নয়।
যদি অনুমতি হয় তাহলে নির্জনে গিয়ে বলতে পারি। তাছাড়া নীতিবিদরা বলেন, পরামর্শ যদি ষড়যন্ত্রীর কানে যায় তাহলে তা অপ্রকাশিত থাকে না, বরং কার্যহানির প্রবল সম্ভাবনা থাকে। এই কথা শুনে মহারাজ সন্ন্যাসীকে নিয়ে নির্জনে গেলেন। বললেন, যোগীশ্বর, আপনি আমাকে এত রত্ন দিলেন, কিন্তু একদিনও আমার গৃহে অন্ন বা জল গ্রহণ করলেন না। এতে আমি অত্যন্ত লজ্জিত। আপনার যদি আমাকে দিয়ে কোনো উপকার হয় তাহলে আমাকে বলুন, আমি প্রাণ দিয়ে হলেও তা রক্ষা করব। মহারাজ, গোদাবরীর তীরে এক শ্মশানে আমি মন্ত্র সিদ্ধ করব বলে ঠিক করেছি। তাতে আমার অষ্টসিদ্ধ লাভ হবে। তোমার কাছে আমার এটাই প্রার্থনা, একদিন সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তুমি আমার সাথে থাকবে। তুমি সাথে থাকলে আমার মন্ত্র সিদ্ধ হবে। বেশ, অবশ্যই যাব। আপনি দিন ঠিক করে বলুন। তুমি আগামী ভাদ্র কৃষ্ণ চতুর্দশীতে সন্ধ্যাবেলা একা আমার কাছে আসবে। হে যোগীশ্বর, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আমি যথাসময়ে আপনার আশ্রমে উপস্থিত হব। রাজার কাছ থেকে কথা আদায় করে সন্ন্যাসী আশ্রমে ফিরে গেলেন। সন্ন্যাসী তার কথা মতো কৃষ্ণ চতুর্দশীর দিন শ্মশানে এসে ধ্যানে মগ্ন হলেন। রাজা বিক্রমাদিত্য ঠিক সময় সন্ন্যাসীর কাছে গিয়ে হাজির হয়েছেন। এসে দেখলেন ভূত, প্রেত, পিশাচ, শঙ্কিনী, এমনকি ডাকিনীরাও সব সন্ন্যাসীর চারিদিকে নৃত্য করছে। সন্ন্যাসী যোগাসনে বসে দুই হাতে দুটো মাথার খুলি নিয়ে বাজাচ্ছেন। রাজা বিক্রমাদিত্য কিন্তু এই ভয়ঙ্কর দৃশ্য দেখেও মোটেই ভয় পেলেন না, বরং হাত জোর করে বললেন, মহাশয়, এ দাস উপস্থিত। এবার আপনি আমাকে আদেশ করুন। বসো মহারাজ, ওই আসনে বসো। তোমার কথার দাম দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি। বুঝলাম, সৎ লোকেরা প্রাণ দিয়েও প্রতিজ্ঞা পালন করে। যাই হোক, এসেছো যখন, তখন একটি বিষয়ে আমাকে সাহায্য করো। এখান থেকে 2 ক্রোশ দূরে দক্ষিণে একটি শ্মশান আছে। সেখানে একটি শিরীষ গাছের মধ্যে একটি মড়া ঝুলছে। সেই মড়া আমার কাছে নিয়ে এসো। রাজাকে এই আদেশ দিয়ে সন্ন্যাসী ফের যোগাসনে বসলেন। ঘুটঘুটে অন্ধকার, মুষল ধারায় বৃষ্টি পড়ছে। ভূত প্রেত সব চিৎকার করছে। এই রকম পরিবেশেও মহারাজ বিক্রমাদিত্য এতটুকু ভয় পেলেন না। তিনি ঠিক শ্মশানে গিয়ে পৌঁছলেন। সে কি ভয়ঙ্কর শ্মশান! ভূতেরা সব জ্যান্ত মানুষ ধরে খাচ্ছে, ডাকিনীরা শিশুগুলোকে চিবিয়ে খাচ্ছে। শিরীষ গাছের শেকড় থেকে পাতা ডাল পর্যন্ত দাউ দাউ করে চলছে, আর চারিদিক সে কি ভয়ঙ্কর আওয়াজ! বিক্রমাদিত্য শিরীষ গাছের কাছে গিয়ে দেখলেন একটা মড়া দড়ি বেঁধে গাছে ঝুলনো। তার মাথাটা নিচের দিকে ঝুলছে আর পা দুটো আকাশের দিকে। এই সব দেহটাকে দেখে মহারাজ বুঝতে পারলেন যক্ষ যে রাজা চন্দ্রভানুর কথা বলেছিল এই তারই সব দেহ। রাজা গাছে উঠে কোমর থেকে তলোয়ার বার করে সব দেহের পায়ের দড়িটা কেটে ফেললেন। সব দেহটা নিচে পড়েই চিৎকার করে কাঁদতে লাগলো। রাজা এই দৃশ্য দেখে অবাক হয়ে তাড়াতাড়ি গাছ থেকে নিচে নেমে এসে জিজ্ঞাসা করলেন, কে তুমি?
আর কিসের জন্য তোমার এরকম দুরবস্থা হলো? এই কথা শুনে সব দেহটা খিলখিল করে হাসতে লাগলো। তারপর সুরসুর করে গাছে উঠে আগের মতোই ঝুলে রইল। বিক্রমাদিত্য আবারও গাছে উঠে দড়ি কেটে সব দেহটাকে নিচে নামিয়ে বললেন, কি করে তোমার এরকম দুরবস্থা হলো আমায় বলো। সব দেহটা কোনো উত্তরই দিল না। মহারাজ বুঝতে পারলেন যক্ষ এই তেলি রাজা চন্দ্রভানুর কথাই বলেছিল, আর সন্ন্যাসী হচ্ছে কুমোর, যে নিজের যোগ সিদ্ধির জন্য চন্দ্রভানুকে শ্মশানে এইভাবে রেখে দিয়েছে। তখন তিনি নিজের গায়ের চাদরে সব দেহটাকে জড়িয়ে কাঁধে তুলে নিয়ে চললেন সন্ন্যাসীর কাছে। সবেমাত্র পা বাড়িয়েছে এমন সময় সব দেহটা বলে উঠল, মানে বেতাল বলে উঠল, তুমি কে বীর পুরুষ? আমায় কোথায় নিয়ে যাচ্ছ? বিক্রমাদিত্য বললেন, আমি রাজা বিক্রমাদিত্য শান্তশীল নামে এক যোগীর আদেশ অনুসারে তোমাকে তার আশ্রমে নিয়ে যাচ্ছি। মহারাজ, মূর্খ, নির্বোধ আর অলস ব্যক্তিরাই কেবল নিদ্রায়, আলস্যে ও ঝগড়া করে সময় নষ্ট করে। কিন্তু যারা বুদ্ধিমান, চতুর এবং প্রকৃতপক্ষেই পণ্ডিত, তারা সর্বদা ভালো কথা বলে, শাস্ত্রের চিন্তা করে এবং সৎ কর্মের মাধ্যমে অত্যন্ত আনন্দে নিজেদের সময় অতিবাহিত করে। অতএব এই সমস্ত পথ মৌনভাবে যাওয়ার থেকে সৎ কথা আলোচনা করাই শ্রেয় বলে আমি মনে করি। আমি তোমাকে কয়েকটা গল্প বলছি, খুব মন দিয়ে শোনো মহারাজ। প্রত্যেকটা গল্পের শেষে একটি প্রশ্ন আমি তোমাকে করব। যদি সেই প্রশ্নের সঠিক উত্তর তুমি দিতে পারো, তাহলে আমি আবার আমার কাছে ফিরে যাব। কিন্তু যদি ভুল উত্তর দাও মহারাজ, তাহলে তোমাকে মরতে হবে। ঠিক আছে, তাই হবে। এই বলে রাজা মৃতদেহটাকে কাঁধে করে সন্ন্যাসীর আশ্রমের দিকে এগোতে লাগলেন, আর বেতালও তার প্রথম গল্প বলতে লাগলো। বেতাল তো তার কাহিনী বলবে, তবে তার আগে গল্পের এই অংশ অবধি যদি পৌঁছে গিয়ে থাকেন, গল্পটিকে একটি লাইক করতে ভুলবেন না। চলুন তবে গল্পের বাকি অংশটুকু শোনা যাক। মহারাজ, শোনো তবে। বারাণসী নগরীতে প্রতাপ মুকুট নামে এক প্রবল প্রতাপ রাজা ছিলেন। তার রানীর নাম মহাদেবী, আর বজ্র মুকুট নামে রাজার প্রাণের থেকে প্রিয় পুত্র ছিল। একদিন রাজকুমার একমাত্র মন্ত্রী পুত্রকে সঙ্গে নিয়ে মৃগয়া করতে গেলেন। তিনি নানা বনে ভ্রমণ করে পরিশেষে এক নিবিড় অরণ্যে প্রবেশ করলেন।
ওই অরণ্যের মাঝখানে অতি মনোহর এক দিঘির সামনে উপস্থিত হয়ে রাজকুমার দেখলেন ওই সরোবরের নির্মল জলে হাঁস, বক, চক্রবাক প্রভৃতি নানাবিধ জলচর পাখিরা খেলা করছে। ফুলের সৌরভে চারিদিক আমোদিত হয়ে আছে। মৌমাছিরা মধুর গন্ধে অন্ধ হয়ে গুনগুন ধ্বনি করতে করতে ঘুরে বেড়াচ্ছে। তীরবর্তী গাছেরা তাদের নতুন পাতা, ফল, ফুল সমূহে সুশোভিত হয়ে আছে। তাদের ছায়া অতি স্নিগ্ধ, শীতল সুগন্ধি সুবাস গন্ধবহের মৃদুমন্দ বয়ে চলায় পরিবেশ অত্যন্ত মনোরম হয়ে আছে। সেখানে উপস্থিত হওয়া মাত্রই যেন সমস্ত শ্রান্তি ও ক্লান্তি মানব দেহ হতে দূর হয়। এই পরম রমণীয় স্থানে কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাফেরা করে রাজকুমার নিজের অশ্ব থেকে নামলেন। কাছেই একটি বকুল গাছের কাণ্ডে ঘোড়াকে বেঁধে রাজকুমার সরোবরের জলে ডুব দিয়ে স্নান সারলেন। তারপর একটু দূরেই অবস্থিত দেবাদিদেব মহাদেবের মন্দিরে প্রবেশ করে রাজকুমার পূজা পাঠ সারলেন। কিছুক্ষণ পরে তিনি মন্দির থেকে বেরিয়ে এলেন। ঠিক ওই সময় এক রাজকন্যা তার সহচরীদের সাথে সরোবরের ঠিক অপর প্রান্তে স্নান ও পূজা শেষ করে গাছের ছায়ায় ঘুরে বেড়াচ্ছিলেন। দৈবযোগে রাজকুমারী ও বজ্র মুকুটের চার চোখ এক হলো। তার অপরূপ সৌন্দর্য দেখে রাজকুমার মোহিত হয়ে গেলেন। রাজকুমারীও বজ্র মুকুটকে দেখে কৃতার্থমন্য হলেন। তিনি তার মাথায় থাকা পদ্ম হাতে তুলে নিলেন। এরপর কানে স্পর্শ করে দাঁতে কেটে রাজকুমারী সেই পদ্ম তার পায়ের তলায় নিক্ষিপ্ত করলেন। পুনর্বার সেই পদ্ম তুলে নিয়ে রাজকুমারী নিজের বুকে রেখে বারবার রাজকুমারের দিকে প্রেমময় দৃষ্টিপাত করতে করতে প্রিয় বান্ধবীদের সাথে সেখান হতে প্রস্থান করলেন। কুমারী ধীরে ধীরে চোখের আড়াল হলে রাজকুমার বিরহ বেদনায় খুবই অস্থির হয়ে পড়লেন। তিনি মন্ত্রীপুত্রের কাছে গিয়ে লজ্জায় নত মুখে বললেন, বন্ধু, আজ আমি এক অপূর্ব সুন্দরী রমণীকে দেখেছি। তার নাম পরিচয় কিছুই জানতে পারিনি, কিন্তু আমি প্রতিজ্ঞা করেছি তাকে না পেলে আমি আমার প্রাণ ত্যাগ করব। মন্ত্রীপুত্র সব কথা শুনে সঙ্গে সঙ্গে রাজকুমারকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। রাজকুমার অসহ্য বিরহ যন্ত্রণায় এতটাই অস্থির হয়ে উঠলেন যে শাস্ত্র চর্চা, সৎ আলাপ, রাজকার্যের তদারকি, এমনকি স্নান ভোজনের মতো প্রয়োজনীয় কাজও প্রায় ছেড়ে দিলেন। তিনি একা নির্জনে বিষণ্ণ মনে সময় কাটাতে লাগলেন। অবশেষে মন ভালো করার আর কোনো উপায় নেই দেখে তিনি নিজের হাতে সেই রমণীর একটি প্রতিকৃতি আঁকলেন। দিন রাত তিনি শুধু সেই ছবিটির দিকেই তাকিয়ে থাকতেন। কারোর সঙ্গে কথা পর্যন্ত বলতেন না। কেউ কিছু জিজ্ঞেস করলেও তিনি উত্তর দিতেন না। মন্ত্রীপুত্র রাজকুমারের এই অবস্থা দেখে
উপদেশের ছলে নানাভাবে তাকে ভৎসনা করতে লাগলেন। প্রিয় বন্ধুর উপদেশের কথা শুনে রাজকুমার বললেন, বন্ধু, আমি যখন এই অবস্থায় এসে পৌঁছেছি তখন আমার আর ভালো মন্দের চিন্তা বা সুখ দুঃখের বিচার নেই। আমি প্রতিজ্ঞা করেছি, আমার মনোবাসনা পূরণ না হলে জীবন ত্যাগ করব। রাজকুমারের এই আক্ষেপ ভরা কথা শুনে মন্ত্রীপুত্র মনে মনে ভাবলেন, এখন আর উপদেশ দিয়ে রাজকুমারের ধৈর্য ধরানোর সময় নেই। তিনি অত্যন্ত অধীর হয়ে পড়েছেন, তাই এখন অন্য কোনো উপায় খুঁজে বের করা দরকার। এরপর তিনি রাজকুমারকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বন্ধু, বিদায় নেওয়ার সময় সেই সুন্দরী কি তোমাকে কিছু বলেছিল, অথবা তুমি কি তাকে কিছু বলেছিলে? না বন্ধু, আমি তাকে কিছুই বলিনি, আর সেই অপরূপ সুন্দরীও আমাকে কোনো কথা বলেনি। তখন মন্ত্রীপুত্র বললেন, তাহলে তো বন্ধু মনে হচ্ছে তার সঙ্গে তোমার মিলন হওয়া বেশ কঠিন। যদি সেই সুলোচনা, যে আমার চোখ ও মনকে আনন্দ দিয়েছে, তাকে আমি না পাই, তবে আমি প্রাণ ত্যাগ করব। তখন তিনি অনেক ভেবে চিনতে আবার বললেন, আচ্ছা বন্ধু, একটা কথা জিজ্ঞেস করি। তুমি ভালো করে ভেবে দেখো যে বিদায় নেওয়ার সময় সে কি কোনো ইঙ্গিত বা সংকেত করেছিল কি? রাজকুমার তখন পদ্ম ফুলের ঘটনাটি বিস্তারিতভাবে বর্ণনা করলেন। তা শুনে মন্ত্রীপুত্র বললেন, আর চিন্তার কোনো কারণ নেই বন্ধু। যে সংকেতগুলো দিয়েছিল তার অর্থ আমি বুঝতে পেরেছি, এমনকি তার নাম পরিচয়ও মনে হয় আমি আন্দাজ করতে পারছি। আমি তোমায় কথা দিচ্ছি, অল্প কয়েকদিনের মধ্যেই তোমার সঙ্গে তার সাক্ষাৎ করিয়ে দেব। বেশি ব্যাকুল হয়েও না, তাতে কোনো ইচ্ছেই পূরণ হয় না, তাই ধৈর্য ধরো। যদি সত্যি বুঝে থাকো তাহলে সব কথা বিস্তারিত করে বলো, শুনলেও অন্তত কিছুটা শান্ত হতে পারবো। শোনো বন্ধু, সে প্রথমে পদ্মফুলটি মাথা থেকে নামিয়ে কানের কাছে ধরেছিল। এর দ্বারা সে তোমাকে জানিয়েছে সে কর্ণাট নগরের বাসিন্দা। তারপর দাঁত দিয়ে পদ্মফুলটি কামড়ে বোঝাতে চেয়েছে যে সে দন্তবাট রাজার কন্যা। এরপর ফুলটি পায়ের কাছে ফেলে দিয়ে সে ইঙ্গিত করেছে যে তার নাম পদ্মাবতী। আর শেষে সেটি নিজের বুকে ধরে সে বুঝিয়েছে তুমি তার হৃদয়ের প্রিয় মানুষ। বন্ধুর এই কথা শুনে রাজকুমার যেন অপরিসীম আনন্দে ভেসে গেলেন। তিনি ব্যাকুল হয়ে বারবার বলতে লাগলেন, বন্ধু, আর দেরি নয়, আমাকে তাড়াতাড়ি কর্ণাট নগরে নিয়ে চলো। এরপর দুজনেই উপযুক্ত পোশাক পরলেন, অস্ত্র ধারণ করলেন আর ঘোড়ায় চড়ে যাত্রা শুরু করলেন। কয়েকদিন পর তারা কর্ণাট নগরে পৌঁছালেন। রাজপ্রাসাদের কাছাকাছি গিয়ে দেখলেন এক বৃদ্ধা তার বাড়ির দরজার সামনে বসে আছেন। তারা দুজন ঘোড়া থেকে নেমে বৃদ্ধার কাছে এগিয়ে গেলেন। রাজকুমার বজ্রমুকুট বললেন, মা, আমরা বিদেশি বণিক, আমাদের পণ্য সামগ্রী পিছনে আসছে। থাকার জন্য একটি জায়গা খুঁজতে আমরা আগে চলে এসেছি। আপনি যদি দয়া করে আমাদের একটু আশ্রয় দেন তাহলে আমরা এখানে থাকতে পারি। বৃদ্ধা তাদের সুন্দর চেহারা আর মিষ্টি কথা শুনে খুব খুশি হলেন। তিনি সস্নেহে তাদেরকে নিজের গৃহেই থাকতে দিলেন। এইভাবে দুজন সেই বৃদ্ধার বাড়িতে থাকতে শুরু করলেন। তাদের সাথে বৃদ্ধার বেশ ভাব জমে উঠল। বৃদ্ধাও তাদের কাছে এসে গল্প করতে লাগলেন। কিছুদিন পরে মন্ত্রীপুত্র বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন, মা, তোমার পরিবারে কে কে আছে আর তোমার সংসার কিভাবে চলে?
বৃদ্ধা বললেন, আমার ছেলে রাজদরবারে কাজ করে। সে রাজার খুব প্রিয় লোক। আর রাজার পদ্মাবতী নামে এক কন্যা আছেন। আমি তার ধাত্রী ছিলাম। এখন বয়স হয়েছে, তাই বাড়িতেই থাকি। রাজা দয়া করে আমার খাবার দাবার ও পোশাকের ব্যবস্থা করেন। আর রাজকন্যাও আমাকে খুব স্নেহ করেন। সেই কারণে আমি প্রতিদিন একবার করে তাকে দেখতে যাই। এই কথা শুনে রাজপুত্র বললেন, তুমি যখন পরের বার রাজপ্রাসাদে যাবে মা, আমাকে জানাবে। আমি তোমার মাধ্যমে রাজকন্যার কাছে একটা খবর পাঠাতে চাই। যদি দরকার থাকে তাহলে বলো, আমি আজই রাজকন্যাকে গিয়ে জানিয়ে আসতে পারি। রাজকুমার এই কথা শুনে খুবই আনন্দিত হয়ে বললেন, তুমি রাজকন্যাকে গিয়ে বলবে, শুক্ল পঞ্চমীর দিন সরোবরের তীরে যে রাজকুমারকে তুমি দেখেছিলে, সে তোমার দেওয়া সংকেত অনুসরণ করে এখানে এসে পৌঁছেছে। এই কথা শোনা মাত্রই বৃদ্ধা লাঠি হাতে রাজপ্রাসাদের দিকে রওনা দিলেন। তিনি রাজকন্যার অন্দরমহলে গিয়ে দেখলেন রাজকন্যা একা নির্জনে বসে আছেন। বৃদ্ধাকে সামনে দেখে রাজকন্যা সসম্মানে তাকে বসার আসন দিলেন। বৃদ্ধা বসে বললেন, মা, ছোটবেলা থেকে অনেক যত্ন করে তোমাকে মানুষ করেছি। এখন ভগবানের কৃপায় তুমি যৌবনে পদার্পণ করেছ। আমার মনের একমাত্র ইচ্ছা, খুব শিগগিরই তুমি একজন উপযুক্ত পাত্রের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হও। এইভাবে ভূমিকা করার পর বৃদ্ধা বলতে লাগলেন, শুক্ল পঞ্চমের দিন সরোবরের তীরে যে রাজকুমারের মন তুমি হরণ করে এনেছিলে, তিনি এখন আমার বাড়িতে এসে পৌঁছেছেন। বৃদ্ধার কথা শুনেই রাজকন্যা রেগে গেলেন। তিনি হাতে চন্দন মেখে বৃদ্ধার দুই গালে চড় মারলেন আর বললেন, তুমি এই মুহূর্তে আমার অন্তঃপুর থেকে বেরিয়ে যাও। বৃদ্ধা এই অপমান ও তিরস্কার পেয়ে খুবই বিরক্ত ও মন খারাপ করে বাড়ি ফিরে এলেন। তারপর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ঘটনা রাজকুমারকে জানালেন। সব কথা শুনে রাজকুমার অত্যন্ত ব্যাকুল ও হতাশ হয়ে পড়লেন। তিনি দীর্ঘশ্বাস ফেলে পাশে বসে থাকা প্রিয় বন্ধুর দিকে তাকিয়ে বললেন, বন্ধু, এখন উপায় কি? আমি বুঝতে পারছি ভাগ্য আমার বিরুদ্ধে গেছে। আমার মনের ইচ্ছা পূরণ হওয়ার কোনো আশা আছে বলে আমার তো মনে হচ্ছে না। নইলে সেই সুন্দরী কেন বৃদ্ধাকে অপমান করে তাড়িয়ে দিল? মনে ভালোবাসা থাকলে কেউ এমন ব্যবহার করে না। বন্ধু, আসল অর্থ না বুঝে অকারণে এত ব্যাকুল হচ্ছ কেন? চন্দন মাখা 10টি আঙুল দিয়ে আঘাত করার মধ্যে একটি সংকেত আছে। তার অর্থ হলো শুক্লপক্ষের এখনো 10 দিন বাকি আছে। সেই সময় শেষ হলে, অর্থাৎ কৃষ্ণপক্ষে, তোমার সঙ্গে তার সাক্ষাৎ হবে। শুক্লপক্ষ কেটে গেল। এরপর বৃদ্ধা আবার রাজকুমারীর কাছে গিয়ে রাজকুমারের অনুরোধের কথা জানালেন। সব শুনে রাজকুমারী আবারও খুব রেগে গেলেন। তিনি বৃদ্ধার গলা ধরে তাকে অন্তঃপুরের খিড়কি দরজা দিয়ে বের করে দিলেন। বৃদ্ধা সঙ্গে সঙ্গে ফিরে এসে এই ঘটনার কথা রাজকুমারকে জানালেন। সব শুনে রাজকুমার ভীষণ হতাশ হয়ে পড়লেন। তিনি দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে মাথা নিচু করে
চিন্তা করতে লাগলেন। তখন মন্ত্রীপুত্র বললেন, এত হতাশ কেন হচ্ছ বন্ধু? আর ভাবনার কোনো কারণই নেই। রাজকুমারীর এই গলা ধরে বের করে দেওয়া কোনো অশুভ ইঙ্গিত নয়, বরং শুভ সংকেত। তুমি তোমার মনোবাসনা পূরণের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছ। তিনি তোমাকে ইঙ্গিত দিয়েছেন যে আজ রাতে ওই খিড়কি দরজা দিয়েই তুমি তার অন্তঃপুরে প্রবেশ করবে। এই কথা শুনে রাজপুত্র আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তিনি গভীর আগ্রহে ও উত্তেজনায় সূর্যাস্তের জন্য অপেক্ষা করতে লাগলেন। রাত নেমে এলো। রাজকুমার ভ্রমণের উপযোগী পোশাক পরে প্রিয় বন্ধুকে সঙ্গে নিয়ে অন্তঃপুরের খিড়কি দরজার কাছে উপস্থিত হলেন। সর্বাধিকারীর পুত্র বাইরে দাঁড়িয়ে রইলেন, আর রাজকুমার সেই পথ দিয়ে অন্তঃপুরে প্রবেশ করলেন। ভেতরে গিয়েই তিনি দেখলেন রাজকুমারী তার অপেক্ষাতেই বসে আছেন। দুজনের চোখে চোখ পড়তেই যেন নীরব আলিঙ্গন হয়ে গেল। তারা গভীরভাবে আনন্দ অনুভব করলেন। রাজকুমারী তার পাশে বসা সখীকে দরজা বন্ধ করে দিতে বললেন। তারপর রাজকুমারের হাত ধরে তাকে বিলাসমহলে নিয়ে গেলেন। সেখানে একটি সুন্দর সোনার পালঙ্কে রাজকুমারকে বসিয়ে নিজের হাতে গাঁথা মালতী ফুলের মালা তার গলায় পরিয়ে দিলেন। এরপর রাজকুমারী নিজেই তালপাতার পাখা দিয়ে রাজকুমারকে বাতাস করতে লাগলেন। তখন রাজকুমার বললেন, প্রিয়তমা, তোমার চাঁদের মতো মুখ দেখেই আমার মন পরিপূর্ণ তৃপ্তি পেয়েছে। এর বেশি কষ্ট করবার দরকার নেই। বিশেষ করে তোমার কোমল হাত শিরীষ ফুলের চেয়েও নরম। সেই হাতে পাখা ধরা মানায় না। পাখাটা আমাকে দাও। আমি তোমার সেবা করে নিজেকে ধন্য করতে চাই। পদ্মাবতী বললেন, নাথ, আমার জন্য তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, তাই তোমার সেবা করাই আমার কর্তব্য। তাদের এই মধুর কথোপকথন শুনে পাশে দাঁড়িয়ে থাকা এক সখী পদ্মাবতীর হাত থেকে পাখাটি নিয়ে নিজেই বাতাস করতে লাগল। কিছুক্ষণ পরে রাজকুমার ও রাজকুমারী সখীদের সাক্ষী রেখে গান্ধর্ব রীতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। এরপর তাদের আন্তরিক ভালোবাসা ও আবেগের প্রকাশ দেখে সখীরা বিভিন্ন অজুহাতে কক্ষ থেকে একে একে বেরিয়ে গেল। সকলে প্রস্থান করলে প্রেমিক ও প্রেমিকা আনন্দ, হাসি ঠাট্টা আর প্রেমালাপে সারা রাত কাটালেন। রাত শেষ হয়ে এলো। রাজকুমার অন্তঃপুর থেকে বেরিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। তখন রাজকুমারী বললেন, নাথ, এই অন্তঃপুরে আমার সখীদের ছাড়া অন্য কারো প্রবেশের অধিকার নেই, তাই আপনি নির্ভয়ে এখানেই থাকুন। আপনাকে বিদায় দিয়ে আমি এক মুহূর্ত বেঁচে থাকতে পারবো না। প্রিয়তমার এই প্রেম মাখা মধুর কথা শুনে রাজকুমার অত্যন্ত আনন্দিত হলেন। তার কথায় সম্মতি জানিয়ে তিনি রাজকুমারীর সঙ্গেই থাকতে লাগলেন আর পরম সুখে দিন কাটাতে লাগলেন। এইভাবে কয়েকদিন কেটে যাওয়ার পর রাজকুমার নিজের রাজধানীতে ফিরে যাওয়ার ইচ্ছার কথা জানালেন, কিন্তু রাজকুমারী কোনোভাবেই তাতে রাজি হলেন না। ধীরে ধীরে প্রায় 1 মাস কেটে গেল, তবুও রাজকুমার বাড়ি ফেরার অনুমতি পেলেন না। অবশেষে স্বদেশে ফেরার ব্যাপারে একেবারে নিরুপায় হয়ে একদিন তিনি নির্জনে বসে মনে মনে ভাবতে লাগলেন, আমি সত্যিই বড় অধম।
সামান্য ইন্দ্রিয় সুখের মোহে পড়ে আমি বাবা মা জন্মভূমি সব কিছুই ভুলে গেছি। আর যে প্রিয় বন্ধু তার বুদ্ধি কৌশল ও পরামর্শ দিয়ে আমাকে এই দুর্লভ সুখ লাভের সুযোগ করে দিয়েছে, এতদিনে তার কোনো খবরও আমি নিইনি। নিশ্চয়ই বন্ধু আমাকে ভীষণ স্বার্থপর আর অকৃতজ্ঞ বলে মনে করছে। রাজকুমার একা বসে এইসব চিন্তা করছিলেন। এমন সময় রাজকন্যা সেখানে এসে তাকে খুব বিষণ্ণ দেখে জিজ্ঞাসা করলেন, নাথ, আজ আপনি এত অন্যমনস্ক কেন? আপনার চাঁদের মতো মুখে বিষাদের ছায়া দেখলে আমার চারিদিক অন্ধকার বলে মনে হয়। আপনার কষ্টের কারণ কি বলুন, আমি যত তাড়াতাড়ি সম্ভব তার সমাধানের চেষ্টা করব। আমার পিতার সর্বাধিকারীর পুত্র আমার সঙ্গে এখানে এসেছেন। তিনি আমার পরম বন্ধু, কিন্তু প্রায় 1 মাস হয়ে গেল আমি তার কোনো খবর নিইনি। জানি না তিনি কেমন আছেন। তিনি অত্যন্ত বুদ্ধিমান, সব শাস্ত্রে পণ্ডিত এবং নানাবিধ গুণে গুণান্বিত। তার বুদ্ধি ও পরামর্শের কারণেই আমি তোমার সঙ্গে মিলিত হতে পেরেছি। তোমার দেওয়া সব সংকেতের অর্থও তিনিই বুঝেছিলেন। নাথ, এমন বন্ধুর সঙ্গে এতদিন দেখা না হলে মন অবশ্যই অস্থির হতে পারে। এতদিন তার খোঁজ না নেওয়া সত্যি খুব অভদ্রতার পরিচয়। যে বন্ধু গোপন বিষয় বোঝে এবং বিপদে পাশে থাকে, সে তো প্রাণের চেয়েও প্রিয়। বিচার করলে দেখবেন আপনি তার কাছে সত্যিই অপরাধী হয়ে গেছেন এবং তার প্রতি যথেষ্ট অকৃতজ্ঞতাও দেখিয়েছেন। এখন যা করা উচিত তা হলো তাকে খুশি করার জন্য আমি নিজে হাতে নানা রকম মিষ্টি তৈরি করে পাঠাই। আর আপনিও একবার কিছুক্ষণের জন্য তার কাছে দেখা করে আসুন এবং যথাযথ আন্তরিকতা প্রকাশ করুন। রাজপুত্র সঙ্গে সঙ্গেই সেই খিড়কি দরজা দিয়ে অন্তঃপুর থেকে বেরিয়ে বৃদ্ধার বাড়িতে পৌঁছালেন। বহুদিন পর অকৃত্রিম ও আন্তরিক বন্ধুর সঙ্গে দেখা হওয়ায় তার চোখ অশ্রুতে ভরে উঠল। তারপর তিনি শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ঘটনার বিবরণ বন্ধুকে খুলে বললেন। রাজপুত্রকে বন্ধুর সঙ্গে দেখা করতে পাঠিয়ে রাজকন্যা মনে মনে ভাবতে লাগলেন, এই কাজটি তো কেবল ওই বন্ধুর বুদ্ধি ও কৌশলের কারণেই সফল হয়েছে। তাই রাজপুত্র নিশ্চয়ই আমার সমস্ত কথা তার কাছে খুলে বলবে, আর সেই ব্যক্তি হয়তো আবার নিজের বন্ধুদের কাছেও সব প্রকাশ করবে। কিন্তু এভাবে তো ধীরে ধীরে এই গোপন সম্পর্কের কথা চারিদিকে ছড়িয়ে পড়বে। না না, এমন একজন মানুষকে জীবিত রাখা কোনোভাবেই বুদ্ধিমানের কাজ নয়। এই সিদ্ধান্ত নিয়ে পদ্মাবতী সঙ্গে সঙ্গে নানা রকম মিষ্টান্ন তৈরি করালেন আর তাতে বিষ মিশিয়ে এক সখীর মাধ্যমে রাজকুমারের কাছে পাঠিয়ে দিলেন। মিষ্টান্ন রাজকুমারের কাছে পৌঁছালে মন্ত্রীপুত্র জিজ্ঞাসা করলেন, বন্ধু, এগুলো কি? রাজপুত্র বললেন, বন্ধু, আজ আমি তোমার জন্য খুবই চিন্তিত ছিলাম। রাজকন্যা যখন আমার মুখের দিকে তাকিয়ে আমার চিন্তার কারণ জানতে চাইলেন, তখন আমি তোমার বিস্তারিত পরিচয় দিয়েছি এবং তোমার প্রাপ্য প্রশংসাও করেছি। আমি তাকে বলেছি, প্রিয়ে, এই বন্ধুর সঙ্গে এতদিন দেখা না হওয়ার কারণেই আমি মনমরা হয়ে আছি। যথারীতি তোমার পরিচয় শুনে রাজকন্যা খুবই সন্তুষ্ট হয়েছেন। তিনি আমাকে আগে পাঠিয়ে দিয়ে তার নিজের হাতে এইসব মিষ্টি তৈরি করে তোমার জন্য পাঠালেন। তিনি বিশেষভাবে বলে দিয়েছেন আমি যেন তোমার সামনে দাঁড়িয়ে তোমাকে এই মিষ্টি খাইয়ে আসি। তাই বন্ধু, এর মধ্যে থেকে কিছু মিষ্টি খাও, তাহলে আমি খুব খুশি হব। তারপর গিয়ে রাজকন্যাকে বলতে পারবো
আমার বন্ধু তোমার পাঠানো মিষ্টান্ন খেয়ে তোমার রান্নার দক্ষতার ভূয়সী প্রশংসা করেছেন। এই সব কথা শুনে মন্ত্রীপুত্র কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর রাজপুত্রকে আবার ঘটনার বিবরণ দিতে বলে তিনি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ঘটনা আবার মনোযোগ দিয়ে শুনে বললেন, বন্ধু, তুমি আমার জন্য বিষ এনে ফেলেছ। এটা মিষ্টান্ন নয়, যেন সাক্ষাৎ জম। জিভে লাগা মাত্রই প্রাণ নাশ হবে। আমার সৌভাগ্য যে তুমি নিজে এগুলো খাওনি। তুমি খুবই সরল স্বভাবের মানুষ, কার মনে কি আছে তা বোঝার চেষ্টা করো না। তোমাকে একটা কথা বলি, শোনো। এই ধরনের প্রেমাসক্ত নারীরা সাধারণত তাদের প্রিয়জনের প্রিয় বন্ধুদের প্রতি ঈর্ষাপরায়ণ হয়। তাই তুমি তার কাছে আমার পরিচয় দিয়ে মোটেই বুদ্ধিমানের কাজ করনি। বন্ধু, তোমার এই কথায় আমি বিশ্বাস করতে পারছি না। তুমি তার স্বভাব জানো না বলেই এমন বলছো। এত ভালো মনের নারী তুমি কখনো দেখোনি। তার নাম শুনলেই আমার সারা শরীরে শিহরণ জাগে। তাছাড়া আমি তার সখীদের সামনে ধর্মকে সাক্ষী রেখে গান্ধর্ব মতে তাকে বিবাহ করেছি। সেই অবস্থায় তাকে এভাবে দোষারোপ করা কখনোই ঠিক নয়। আর তিনি যেমন সুন্দর স্বভাবের, তেমনি উদার হৃদয়েরও। তিনি তোমাকে হত্যা করবার জন্য মিষ্টির ছলে বিষ পাঠিয়েছেন। তুমি কিভাবে এমন কথা বলতে পারছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। সত্যি বলতে, তুমি যদি আর একবার এমন কথা বলো, তাহলে আমি কিন্তু তোমার ওপর খুবই বিরক্ত হব। আচ্ছা, তর্কের তো দরকার নেই। আমি এখনই তোমার সন্দেহ দূর করছি। এই বলে রাজকুমার সেই মিষ্টিগুলির মধ্যে থেকে একটা মিষ্টি নিয়ে সামনে বসে থাকা একটা বিড়ালকে খেতে দিলেন। বিড়ালটি সেই মিষ্টি খাওয়ার সঙ্গে সঙ্গেই মারা গেল। এই দৃশ্য দেখে রাজপুত্র বিস্মিত হয়ে বললেন, এমন দুষ্ট নিষ্ঠুর নারীর সঙ্গে কোনো সম্পর্ক রাখা উচিত না। আমি আজীবন আর তার মুখও দেখব না। তখন মন্ত্রীপুত্র বললেন, না না বন্ধু, তাকে একেবারে ত্যাগ করা যাবে না। কৌশল করে তাকে আমাদের রাজধানীতে নিয়ে যেতে হবে। সেটাও তো তোমার বুদ্ধিতেই সম্ভব। বন্ধু, আমার কথা তুমি মন দিয়ে শোনো। আজ তুমি পদ্মাবতীর কাছে গিয়ে আগের চেয়ে আরও বেশি ভালোবাসা ও আন্তরিকতা দেখাবে। তাকে বলবে, আমার বন্ধু তোমার পাঠানো মিষ্টি খাওয়ার পরই প্রায় অচেতন হয়ে ঘুমিয়ে পড়েছেন। আমি তোমাকে দেখার জন্য এতটাই ব্যাকুল ছিলাম যে তার ঘুম ভাঙার অপেক্ষা না করেই চলে এসেছি। তোমাকে এক মুহূর্ত না দেখলে আমার চারিদিক অন্ধকার মনে হয়। তাই বন্ধুর অনুরোধেও এখন আর এক মুহূর্তের জন্য তোমাকে ছেড়ে আমি যেতে পারবো না। এভাবে মধুর কথায় তাকে মোহিত করে সারা দিন কাটাবে। তারপর রাতে সে ঘুমিয়ে পড়লে তার সমস্ত গয়না খুলে নেবে এবং তার বা উরুতে ত্রিশূলের একটি চিহ্ন এঁকে চলে আসবে। রাজপুত্র এই পরিকল্পনায় সম্মতি দিলেন। তিনি পদ্মাবতীর কাছে গিয়ে খুব ভালোবাসা ও আন্তরিকতার পরিচয় দিলেন। তারপর রাতে দুজন শুয়ে পড়লে রাজকন্যা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেন। তখন রাজকুমার মন্ত্রীপুত্রের উপদেশ মতো সমস্ত কাজ সম্পন্ন করে বৃদ্ধার বাড়িতে আবার ফিরে এলেন। পরদিন সকালে মন্ত্রীপুত্র এক সন্ন্যাসীর বেশ ধারণ করে একটি শ্মশানে গিয়ে বসলেন। তিনি নিজে গুরুর ভূমিকায় থেকে রাজপুত্রকে শিষ্য সাজিয়ে বললেন, তুমি শহরে গিয়ে এই গয়নাগুলো বিক্রি করবার চেষ্টা করো। যদি কেউ তোমাকে চোর বলে ধরে, তাহলে তাকে আমার কাছে নিয়ে আসবে। রাজপুত্র তার নির্দেশ মতো শহরে গেলেন আর রাজপ্রাসাদের নিকটে
এক স্বর্ণকারের কাছে রাজকন্যার গয়নাগুলো বিক্রি করতে তিনি হাজির হলেন। গয়নাগুলো দেখেই স্বর্ণকার বিস্মিত হয়ে গেল। মনে মনে ভাবল, কিছুদিন আগে তো আমি রাজকন্যার জন্য এই গয়নাগুলি তৈরি করেছিলাম, এগুলি এই লোকের হাতে এলো কি করে? লোকটিকে তো বিদেশি বলেই মনে হচ্ছে। তার সন্দেহ আরও বেড়ে গেল। সে নিজের কারিগরদের গয়নাগুলি দেখিয়ে একই কথা জিজ্ঞাসা করল। তারা সকলেই বলল। তখন স্বর্ণকার রাজপুত্রকে চোর বলে সন্দেহ করে বলল, আমি তো দেখছি এগুলি রাজকন্যার গয়না। সত্যি করে বলো, এগুলো তুমি কোথায় পেলে? স্বর্ণকার ভয় দেখিয়ে বারবার একই প্রশ্ন করতে লাগল। এদিকে রাস্তায় চলাফেরা করা অনেক লোক কৌতূহলবশত সেখানে জড়ো হয়ে গেল। ফলে অল্প সময়ের মধ্যেই গয়নাগুলোকে নিয়ে ব্যাপক হইচই শুরু হয়ে গেল। শেষ পর্যন্ত নগরপাল এই খবর পেয়ে সেখানে এসে রাজকুমার ও স্বর্ণকার দুজনকেই আটক করল। তারপর গয়নাগুলো কোথায় পাওয়া গেছে সে বিষয়ে জিজ্ঞাসা করলে রাজকুমার বললেন, আমার গুরুদেব, যিনি শ্মশানে বাস করেন, তিনি আমাকে এই গয়নাগুলো বিক্রি করতে পাঠিয়েছেন। তিনি কোথা থেকে এগুলো পেয়েছেন তা আমি কিছুই জানি না। যদি আপনাদের জানার প্রয়োজন হয় তাহলে শ্মশানে গিয়ে তাকেই জিজ্ঞাসা করুন। এরপর নগরপাল গয়না সহ গুরু ও শিষ্য উভয়কে রাজার সামনে উপস্থিত করে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ঘটনা জানালো। গয়নাগুলো দেখে রাজা নানা সন্দেহে পড়লেন। তিনি যোগীকে নির্জনে ডেকে নিয়ে ভদ্রভাবে জিজ্ঞাসা করলেন, মহাশয়, আপনি এই গয়নাগুলো কোথায় পেলেন? যোগী বললেন, মহারাজ, কৃষ্ণপক্ষের চতুর্দশীর রাতে আমি নগরের বাইরে শ্মশানে ডাকিনী সাধনা করেছিলাম। মন্ত্রের প্রভাবে এক ডাকিনী আমার সামনে উপস্থিত হয়। সে প্রসাদ স্বরূপ নিজের সমস্ত গয়না আমাকে খুলে দেয়, আর আমিও আমার সাধনার সাফল্যের প্রমাণ হিসাবে তার বা উরুতে একটি ত্রিশূলের চিহ্ন এঁকে দিয়েছিলাম। এই গয়নাগুলি সেই ডাকিনীরই। এই কথা শুনে রাজা বিস্মিত হয়ে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে অন্তঃপুরে গিয়ে রানীকে বললেন, দেখো তো পদ্মাবতীর বাউড়ুতে কোনো চিহ্ন আছে কিনা। রানী রাজার কথা মতো সব কিছু জেনে এসে রাজাকে বললেন, রাজকুমারীর উরুতে ত্রিশূলের চিহ্ন আছে বই কি। রাজা এই অদ্ভুত ঘটনা দেখে হতবুদ্ধি হয়ে গেলেন। লজ্জায় তার মাথা নত হয়ে এলো। তিনি মনে মনে ভাবতে লাগলেন, এমন চরিত্রহীন মেয়েকে তো ঘরে রাখা কোনোভাবেই উচিত নয়, এতে ধর্মের লঙ্ঘন হবে। কিন্তু এখন কি করা উচিত? হয়তো পণ্ডিতদের ডেকে সব ঘটনা খুলে বললে তাদের মতামতটাই নেওয়া উচিত। তারা ধর্মশাস্ত্র অনুযায়ী যে সিদ্ধান্ত দেবেন আমি তাই পালন করব। কিন্তু শাস্ত্রে নিজের পরিবারের কলঙ্ক প্রকাশ করতে নিষেধ করা হয়েছে। যদি পণ্ডিতদের ডেকে বিচার চাই তাহলে এই কেলেঙ্কারির কথা তো ধীরে ধীরে দেশ বিদেশে ছড়িয়ে পড়বে। তার চেয়ে বরং ভালো হয় ওই সন্ন্যাসীর কাছেই পরামর্শ চাই। তিনি তো সব ঘটনাই জানেন। ধর্মশাস্ত্র অনুযায়ী প্রশ্ন করলে নিশ্চয়ই তিনি সঠিক উত্তরই দেবেন। এরপর রাজা সন্ন্যাসীকে জিজ্ঞেস করলেন, মহাশয়, ধর্মশাস্ত্রে দুশ্চরিত্রা নারীর জন্য কি শাস্তির বিধান আছে? মহারাজ, ধর্মশাস্ত্রে বলা হয়েছে যে নারী, শিশু এবং ব্রাহ্মণ এরা বড় অপরাধ করলেও মৃত্যুদণ্ডের যোগ্য নয়। এদের একমাত্র শাস্তি নির্বাসন। এই কথা শুনে রাজা অন্তঃপুরে গিয়ে রানীকে বললেন, পদ্মাবতী অত্যন্ত দুশ্চরিত্রা, তাই শাস্ত্রের বিধান অনুযায়ী আমি তাকে দেশ থেকে নির্বাসিত করব। রানী কন্যাকে অত্যন্ত স্নেহ করতেন।
কিন্তু স্বামীর প্রতি কর্তব্য ও আনুগত্যের কারণে তিনি রাজার সিদ্ধান্তে সম্মতি দিলেন। এরপর রাজা কন্যাকে পালকিতে ওঠার নির্দেশ করলেন। গোপনে পালকি বাহকদের আদেশ দিলেন, তোমরা পদ্মাবতীকে কোনো গভীর জঙ্গলে ফেলে রেখে দ্রুত ফিরে এসে আমাকে খবরটা দেবে। বাহকেরা রাজার আদেশ পালন করল। রাজা এদিকে ছদ্মবেশী মন্ত্রীপুত্রকে এসব কথা জানাতেই সঙ্গে সঙ্গে তিনি রাজকুমারকে নিয়ে পদ্মাবতীর সন্ধানে বের হলেন। অনেক খোঁজাখুঁজির পর তারা সেই জঙ্গলে পৌঁছালেন। সেখানে গিয়ে দেখলেন পদ্মাবতী একা একটি গাছের নিচে বসে আছেন। দলছুট হরিণীর মতো তিনি বিষণ্ণ মুখে কাঁদছেন। তারা দুজনে নানাভাবে সান্ত্বনা দিয়ে তার শোক কিছুটা দূর করলেন। তারপর তাকে সঙ্গে নিয়ে নিজেদের দেশের উদ্দেশ্যে রওনা দিলেন। রাজকুমার রাজধানীতে পৌঁছালে প্রজারা অত্যন্ত আনন্দিত হল। রাজা প্রতাপ মুকুট পুত্র ও পুত্রবধূকে ফিরে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে গেলেন এবং সমগ্র নগরে মহোৎসবের আয়োজনের নির্দেশ দিলেন। এইভাবে গল্প শেষ করে বেতাল জিজ্ঞাসা করল, আমার গল্প শেষ মহারাজ। এবার আমার প্রশ্ন, রাজা ও মন্ত্রী পুত্র এই দুজনের মধ্যে কে নিরপরাধ রাজকন্যার নির্বাসনের জন্য পাপের ভাগী হবে? বলো মহারাজ, দেখি তোমার কত বুদ্ধি। আমার মতে রাজাই দোষী। কেন? শাস্ত্রে বলা আছে, আততায়ী বা প্রাণনাশের চেষ্টা করে এমন ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে পাপ হয় না। তাই বিষ প্রয়োগের চেষ্টা করেছিল বলে রাজকন্যার বিরুদ্ধে মন্ত্রীপুত্র যে কৌশল অবলম্বন করেছিল তার জন্য তাকে সম্পূর্ণ দোষী বলা যায় না। কিন্তু রাজা যে কাজ করেছেন তা ভিন্ন বিষয়। তিনি এক অজানা ব্যক্তির কথায় বিশ্বাস করে অন্য কোনো প্রমাণ বা সঠিক তদন্ত ছাড়াই নিজের কন্যার প্রতি স্নেহ ভুলে গিয়ে তাকে অপরাধী প্রমাণিত হওয়ার আগেই নির্বাসন দিয়েছেন। এর ফলে তিনি রাজধর্মের বিরোধী কাজ করেছেন। তাই এই পাপের দায় মূলত রাজারই। ধন্যী ধন্যী রাজা বিক্রমাদিত্যের বুদ্ধি। তুমি সঠিক উত্তর দিয়েছ মহারাজ। কিন্তু মহারাজ, তুমি আবার কথা বলে ফেলেছ। তাই আমার শর্ত অনুযায়ী মহারাজ, আমি চললাম মহারাজ, আমি চললাম মহারাজ। এই কথা বলে বেতাল তার আগের প্রতিজ্ঞা অনুযায়ী আবারও শ্মশানে ফিরে গেল। আগের মতোই গাছের ডালে উল্টো হয়ে ঝুলে রইল সে। রাজাও তার পেছন পেছন ছুটে গেলেন। তিনি আবারও বেতালকে গাছ থেকে নামিয়ে নিজের কাঁধে তুলে নিলেন এবং ফের সন্ন্যাসীর আশ্রমের দিকে রওনা হলেন তিনি। শুনছিলেন বেতাল পঞ্চবিংশতি, প্রথম উপাখ্যান। আমাদের আজকের কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। দিনের শেষে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিন, যাতে আমাদের নিবেদন সরাসরি পৌঁছে যেতে পারে আপনাদের কাছে। এখন আমরা শুধু ইউটিউবেই নই, রয়েছি স্পটিফাইতেও। তাই ইউটিউবের পাশাপাশি স্পটিফাইতেও ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী রবিবার নতুন কোনো গল্পকে সঙ্গী করে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং গল্পের কথালিপিকে
অফুরান ভালোবাসা দিন।